বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। অনিয়ম, দুঃশাসন নাই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবে না। সবই পারবে। উচ্চ আদালতের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে। ফান্ডামেন্টাল রাইটস প্রয়োগ তো বটে, আর্টিকেল 102 এর আন্ডারে নন ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতেও তাদের অনেক প্রতিকার দেওয়ার স্কোপ আছে। আপিলের ডিভিশনকে কমপ্লিট জাস্টিসের নামে বহু কিছু করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আশ্চর্যের সাথে এবং বেদনার সাথে দেখেছি উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। আমরা এমন আশ্চর্য ঘটনাও দেখেছি যে হাইকোর্ট জামিন দিয়ে দিয়েছে, তারপর আপিলের ডিভিশন, আপনারা যে খাদিজাতুল কুবরার কথা আপনাদের মনে আছে, 17 বছরের মেয়ে, আপিলের ডিভিশন দিনের পর দিন জামিন ঝুলিয়ে রেখে, সেজন্য কমপক্ষে 1 বছর, আরো বেশি দিন ছিল তাদের, না 17 মাসের মতো, মানে কোন রকম মানে দোষী সাব্যস্ত হওয়া ছাড়াই জেলখানায় রাখা নিশ্চিত করার ভূমিকা রেখেছিল আপিলের ডিভিশন। এবং আমি যখন খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে কেন এটা দিনের পর দিন শুনানিটা, আমি পত্রিকা লিখেছিলাম, আরও কয়েকজন লিখেছিল এটা নিয়ে, কেন এটা বিলম্বিত করা হচ্ছে। আমি সরকার পক্ষ থেকে নির্দিষ্টভাবে নাম বলছি না, সরকার পক্ষ থেকে এমন কথা শুনেছি যে একটু ভালো কিছুদিন জেল খাটুক না, এত বড় একটা অপরাধ করেছে। আসলে সে কোনো অপরাধই করে নাই, অপরাধ করেছে কি করে না এটা আদালত প্রমাণ করবে। কিন্তু আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল, দোষী সাব্যস্ত হওয়ার আগেই, অপরাধের বিচার হওয়ার আগেই দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা। এবং আপনারা দেখেছিলেন মুশতাকের মৃত্যু হয়েছিল, ডিজিটাল সিকিউরিটি এক মামলার এক আসামি, কি নির্মম, কি করুণভাবে তার মৃত্যু হয়েছিল। মানে বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল এটাকে। আমি একজন খুব সাধারণ মানুষ মনে করি নিজেকে, আমি সবসময় বলতাম দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়কে পরিণত হতে পারে না। মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত করুণ থেকে ফুটন্ত করাই, কিন্তু আমার একটা থিওরি আছে, আমি আজকেও বলে যাই, দেশে 5 বছর পর পর নির্বাচন হলে, জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে, বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলেই কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এটা হচ্ছে বেজ। শুধু নির্বাচন দিয়ে কি হবে এই সমস্ত কথা আর বলেন না। শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা, এগুলি তো পুরনো, মানে নতুন কোনো বিষয় না, এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি। আমার মনে আছে, আমার নিজেরই মনে আছে, কমপক্ষে বোধ হয় 20-25 বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে, আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপহোলসগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়, আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করতে হবে।